হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম, আর আজকে আমরা পড়ে নেব মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার চ্যাপ্টারটা। বাংলায় এই চ্যাপ্টারটার নাম হচ্ছে মানব কল্যাণে অণুজীব। এই চ্যাপ্টারটার প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে মাইক্রোবস ইন হাউসহোল্ড প্রোডাক্টস। মাইক্রোবস ইন হাউসহোল্ড প্রোডাক্ট মানে হচ্ছে বাড়িতে আমরা যা যা ইউজ করে থাকি স্মল স্কেলে। প্রথম এক্সাম্পল হচ্ছে দুধ থেকে দই করা। দুধ থেকে দই করতে ল্যাব বলে একটা ব্যাকটেরিয়া ইউজ হয়। এই ল্যাবকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, যেটার মধ্যে ল্যাক্টোব্যাসিলাস একটা এক্সাম্পল। এটা ছাড়াও আরও অন্যান্য ব্যাকটেরিয়াও কিন্তু থাকতে পারে। নেক্সট যেটা পড়তে হবে সেটা হচ্ছে সুইস চিজ প্রোডাকশন। সুইস চিজ প্রডিউস করতে প্রোপিওনিব্যাকটেরিয়াম শারমেনি বলে একটা ব্যাকটেরিয়া হেল্প করে। যেই ব্যাকটেরিয়াটা প্রোপিওনিক অ্যাসিড এবং CO2 তৈরির মাধ্যমে সুইস চিজ বানায়। কিন্তু এখানে আরেকটা জিনিস পড়তে হবে যে সব চিজে কিন্তু ব্যাকটেরিয়া দিয়ে হয় না। যেরকম আরেকটা এক্সাম্পল হচ্ছে রকফোর্ট চিজ, যেটা তৈরি হয় ব্যাকটেরিয়া দিয়ে নয়, ফাঙ্গাস দিয়ে। নেক্সট, ব্রেড তৈরি করতে বা রুটি বা পাউরুটি তৈরি করতে কাজে লাগে বেকারস ইস্ট বা স্যাকারোমাইসিস সেরিভিসি। এই স্যাকারোমাইসিস সেরিভিসির পরেই আমরা চলে যাব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে। এই স্যাকারোমাইসিস সেরিভিসি আবার ফার্মেন্টেশন করতে সাহায্য করে। ফার্মেন্টেশনের থ্রু দিয়ে ইথানল প্রোডাকশন করে। এই ইথানল বা যে কোনো অ্যালকোহল যেগুলো কনজাম্পশন করা হয় অ্যালকোহল, সেই অ্যালকোহল কিন্তু ডিস্টিলড হতে পারে, আবার নন ডিস্টিলডও হতে পারে। নন ডিস্টিলড অ্যালকোহলের এক্সাম্পল হচ্ছে ওয়াইন আর বিয়ার। আর ডিস্টিলড অ্যালকোহলের এক্সাম্পল যেটা পড়তে হবে সেটা হচ্ছে হুইস্কি, ব্র্যান্ডি আর রাম। এবারে আমরা চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্স কথার অর্থ দেখে নাও। অ্যান্টি কথার অর্থ এগেনস্ট, আর বায়ো কথার অর্থ হচ্ছে লাইফ, মানে এগেনস্ট লাইফ। এবার আমরাও তো লাইফ, আমাদের এগেনস্টে নাকি? না, এগেনস্ট লাইফ অফ ডিজিজ কজিং অর্গানিজম, এটা মাথায় রাখতে হবে, নট আওয়ার। হিউম্যানের ক্ষেত্রে এটা হচ্ছে প্রো লাইফ, but in case of disease causing organism this is against life। আর এই against life বলতে এটা কি করতে পারে? ডিজিজ কজিং অর্গানিজমের ক্ষেত্রে সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে, অন্যান্য প্যাথোজেন হতে পারে। সেটাকে আইদারও কিল করবে, নয়তো তার গ্রোথটাকে বন্ধ করে দেবে বা রিটার্ড করবে। ওকে, এই দুটো ভাবে ব্যাকটেরিয়া, এই দুটো ভাবে অ্যান্টিবায়োটিক কাজ করে। এবারে আমরা নেক্সট পেজে চলে যাই। সেটা হচ্ছে ফার্স্টেই দেখব যে কে এই অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিল। এটা কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার। আলেকজান্ডার ফ্লেমিং বলে একজন সায়েন্টিস্ট, তিনি কি করেছিলেন? তিনি অ্যাকচুয়ালি কিন্তু অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতে চাননি। তিনি স্ট্যাফাইলোকক্কাই বলে একটা ব্যাকটেরিয়ার উপরে কাজ করছিলেন। সেখানে ব্যাকটেরিয়া পেট্রি ডিশের মধ্যে রাখা হয়, এরকম পেট্রি ডিশ থাকে যার মধ্যে ব্যাকটেরিয়ার কালচার করা হয়। উনি ভুলবশত একটা পেট্রি ডিশকে ধুতে ভুলে গেছেন। এবার সেখানে কি হয়েছে, দেখছে এরকম মোল্ড ফর্মেশন হয়েছে। এই মোল্ড উনি পরে দেখলেন এই মোল্ডের চারপাশে কোনো গ্রোথ স্ট্যাফাইলোকক্কাসের হয়নি, মানে নো গ্রোথ অফ স্ট্যাফাইলোকক্কাই। এবারে উনি সেটাকে পর্যবেক্ষণ করতে শুরু করলেন, তার রিসার্চ করতে শুরু করলেন যে কেন হয়নি। প্রথমে উনি দেখলেন এই যে মোল্ড, সেটা হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম বলে একটা ফানজাই। এই ফানজাইটা হচ্ছে অ্যাস্কোমাইসিটিসের আন্ডারে পড়ে একটা মাল্টিসেলুলার ফানজাই, যেটা তোমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে অলরেডি পড়েছো। এবারে পেনিসিলিয়াম নোটেটাম একটা বিশেষ ধরনের কেমিক্যাল রিলিজ করে, সেটার নাম হচ্ছে পেনিসিলিন। আর এই পেনিসিলিন যেটা কেমিক্যালটা, সেটার জন্যই কিন্তু কোনো গ্রোথ হচ্ছে না স্ট্যাফাইলোকক্কাসের। অর্থাৎ এইটাই হচ্ছে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক, যেটা স্ট্যাফাইলোকক্কাসের গ্রোথটাকে আটকে দিচ্ছে। এবারে এই যে গবেষণা, এই যে আবিষ্কার, এটাকে ভিত্তি করে আর্নেস্ট চেন এবং হাওয়ার্ড ফ্লোরে বলে দুজন বিজ্ঞানী ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় আমেরিকান সোলজারদেরকে
কি করলেন, ট্রিটমেন্ট করলেন। যারা উন্ডেড হচ্ছে, যাদের আহত হচ্ছে আর কি যুদ্ধে, তাদেরকে ওরা অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করতে শুরু করলো, এই পেনিসিলিন দিয়ে, যাতে ডিজিজ কজিং ব্যাকটেরিয়াগুলো ওদের শরীরে আর জন্মাতে না পারে। এই জন্য 1945-এ তিনজনেই, মানে আলেকজান্ডার ফ্লেমিং, আর্নেস্ট চেন আর হাওয়ার্ড ফ্লোরে, তিনজনেই কিন্তু নোবেল প্রাইজে ভূষিত হন। ওকে, হয়ে গেল। এরপরে শুধুই কি দেখো, শুধুই কি পেনিসিলিন দিয়ে ট্রিট করা হয় বা শুধুই কি স্ট্যাফাইলোকক্কাসের এগেনস্টে ট্রিট করা হয়, তা কিন্তু নয়। এই অ্যান্টিবায়োটিক ছাড়াও অন্য প্রচুর সোর্স থেকে প্রচুর আদার অ্যান্টিবায়োটিকও তৈরি করা হয়েছে তারপরে, যেগুলো দিয়ে প্লেগ, হুপিং কফ, ডিপথেরিয়া এবং লেপ্রসি বা কুষ্ঠরোগের মতন রোগকেও ট্রিটমেন্ট করা হয়েছে। ওকে, তো এই চারটে নামও কিন্তু তোমায় মনে রাখতে হবে যে কোনগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করা হয়। এরপরে আমরা নেক্সট পেজে যাব, সেখানে দেখব কি কি কেমিক্যাল ইউজ হয়, যে কেমিক্যালগুলো ইন্ডাস্ট্রিয়ালি ইউজফুল। যেরকম প্রথমেই দেখো সাইট্রিক অ্যাসিড কে তৈরি করছে, অ্যাসপারজিলাস নিগার বলে একটা ফাঙ্গাস। আবার ইথানল প্রোডাকশন কে করছে, স্যাকারোমাইসিস সেরিভেসি, সেটাও একটা ফাঙ্গাস। এবারে দেখো অ্যাজেটোব্যাক্টার অ্যাসিটি বলে একটা ব্যাকটেরিয়া থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। ক্লস্ট্রিডিয়াম বিউটিলিকাম, এই ব্যাকটেরিয়াটা থেকে বিউটেরিক অ্যাসিড তৈরি হয়। আর ল্যাক্টোব্যাসিলাস থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই নামগুলো তোমায় মনে রাখতে হবে। নেক্সট, এনজাইম। এনজাইম কি কি কাজে লাগে, যেগুলো ব্যাকটেরিয়া থেকে বা অন্যান্য মাইক্রো অর্গানিজম থেকে ডিরাইভ করা হয়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে লাইপেজ, যেটা ডিটারজেন্ট হিসাবে ইউজ করা হয়। ধরো তেল কালি পড়ে গেছে জামা কাপড়ে বা কোথাও, সেটাকে ধুতে হবে, তেলটাকে সরাতে হবে, তার জন্য তেল সরাবে, ফ্যাটটাকে সরাবে, তার জন্য লাইপেজ দরকার হবে। তো এই লাইপেজ যে এনজাইম, এটা কমার্শিয়ালি কিন্তু কোথা থেকে ডিরাইভ করছে, মাইক্রো অর্গানিজম থেকে। আবার ধরো তুমি বাড়িতে যে জুসটা বানাচ্ছ মুসাম্বি থেকে বা অ্যাপেল থেকে, সেটা অত ক্লিয়ার দেখতে হচ্ছে না, যেটা মার্কেটের বা প্যাকেট ড্রিঙ্কিং যে জুসগুলো, সেগুলো যতটা ক্লিয়ার দেখতে হয়। তাই ক্ল্যারিফায়ার হিসেবে, জুস ক্ল্যারিফায়ার হিসেবে পেকটিনেজ আর প্রোটিয়েজ ইউজ করা হয়। এই দুটো এনজাইমও কিন্তু ডিরাইভ করা হয় কমার্শিয়ালি মাইক্রো অর্গানিজম থেকে। নেক্সট আমরা পড়ব কিছু বায়ো অ্যাক্টিভ মলিকিউলস। ফার্স্ট হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। এই যে ব্যাকটেরিয়া, এটা থেকে তৈরি হয় স্ট্রেপ্টোকাইনেজ বলে একটা বায়ো অ্যাক্টিভ মলিকিউল, যেটা ক্লট বাস্টার হিসেবে কাজ করে। অর্থাৎ যে সমস্ত পেশেন্টদের মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন হয়েছে, যেটা হার্ট অ্যাটাকে পরিণত হয়েছে, তার ফলে কি হচ্ছে, তার সমস্ত ধমনীতে শিরাতে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, যার জন্য তার হার্টে রক্ত পৌঁছাতে পারছে না। এবারে ওই জমাট বাঁধা রক্তকে কি করতে হবে, তরল করতে হবে, আবার না হলে তো হার্ট অব্দি রক্ত পৌঁছাবে না, হার্ট অ্যাটাক তো হবেই। তো সেই ক্লট বাস্টার হিসেবে কি ইউজ করা হয়, স্ট্রেপ্টোকাইনেজ। এরপরে দেখো ট্রাইকোডার্মা পলিস্পোরাম, এই ফাঙ্গাসটা থেকে তৈরি হয় সাইক্লোস্পোরিন এ, পলিস্পোরাম থেকে সাইক্লোস্পোরিন। ঠিক আছে, এইভাবে নামটা মনে রাখবে। ট্রাইকোডার্মা, ট্রাইকোডার্মা একটা ডিউটেরোমাইসিটিসের ফাঞ্জাই। এই ট্রাইকোডার্মা থেকে সাইক্লোস্পোরিন এ যেটা তৈরি হচ্ছে, সেটা ইমিউনো সাপ্রেসার হিসেবে কাজ করে। মানে ধরো কোনো একটা পেশেন্টের কোনো অর্গ্যান ট্রান্সপ্লান্ট হয়েছে, এবার আমরা কি জানি, আমাদের ইমিউনিটি কিন্তু অন্য কোনো অর্গ্যানকে রিজেক্ট করে, তাই তো? আমাদের বডিতে ধরো কারোর হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে, কারোর লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে, তোমরাও ডাক্তার, তোমরাও হতে চলেছো পরবর্তীকালে। তো তোমরাও যখন কারোর ট্রান্সপ্লান্ট করার সময় দেখবে তার যে ইমিউনিটি, সেটা নতুন কোনো অর্গ্যানকে কিন্তু রিজেক্ট করে ইমিউনিটির কারণে শরীরের। এবার তাহলে তো তোমার অপারেশনটা সাকসেসফুল হবে না। ও তো সবসময় অন্যের অর্গ্যান বলে সেটাকে বডিটা রিজেক্ট করে দেবে, কাজই করবে না।
তো সেই কারণে যাতে তোমার মানে পেশেন্টটার ইমিউন রেসপন্স অত স্ট্রং না হয়, ও যাতে ওই অর্গ্যানটাকে নিজের বলেই অ্যাকসেপ্ট করতে পারে, ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ তার জন্য তাকে দেওয়া হয়। আর এই ইমিউনো সাপ্রেসার হচ্ছে সাইক্লোস্পোরিন এ। এটা একটা বায়োঅ্যাক্টিভ মলিকিউল যেটা পাওয়া যায় ফাঙ্গাস ট্রাইকোডার্মা পলিস্পোরাম থেকে। নেক্সট হচ্ছে মোনাস্কাস পারপিউরিয়াস, এটাও একটা ফাঙ্গাস, এটা একটা ইস্ট। তো এর থেকে পাওয়া যায় স্ট্যাটিন। মোনাস্কাস পারপিউরিয়াস থেকে পাওয়া যাচ্ছে স্ট্যাটিন, যেটা কি করে ব্লাড কোলেস্টেরলকে নিচের দিকে নামায়, স্ট্যাটিক রাখে। ঠিক আছে, ব্লাড কোলেস্টেরল তোমাকে সবসময় নিচের দিকে রাখতে হবে, কোলেস্টেরল হাই হলে চলবে না, একটা নির্দিষ্ট লেভেলে রাখতে হবে। তো সেটাতে কে হেল্প করে? স্ট্যাটিন বলে একটা বায়োঅ্যাক্টিভ কেমিক্যাল হেল্প করে, যেটা পাওয়া যায় ফাঙ্গাস থেকে। ঠিক আছে, তো এই এক্সাম্পলগুলোও তোমাকে ভালো করে পড়তে হবে। নেক্সট আমরা আবার চলে যাই পরের স্লাইডে। এখানে হচ্ছে সিওয়েজ, এই যে এত আরবান, এই শহরের এত লোকের এত বজ্র পদার্থ, সেগুলো কি করে ট্রিট করা হয়? সবকে যদি আমরা নদীতে ডাম্প করি, তাহলে কি হবে? নদীর মধ্যে এত বাজে রকমের কেমিক্যালস চলে আসবে, এত বাজে রকমের মাইক্রো অর্গানিজমস দেখা যাবে, যার জন্য নদীর মধ্যে বা যে কোনো জলাশয়, সমুদ্রের মধ্যেও বলো, সেখানে কি হবে? সেখানকার যে হ্যাবিট্যাট, সেখানের যে মাছ, সেখানের যে প্রাণী, বা সেটা থেকে যারা জল খাচ্ছে, পান করছে, আমাদের বিভিন্ন ধরনের রোগ হবে, তাই তো? তাই জন্য এই বজ্রগুলোকে সমুদ্রের জলে বা নদীর জলে ডাম্প করার আগে এদেরকে আমাদের ট্রিট করতে হবে, সেটাকে বলে সিওয়েজ ট্রিটমেন্ট। এবার কিভাবে আমরা সেই ট্রিটটা করব দেখো। প্রথমেই সিওয়েজটাকে একটা চেম্বারে দেওয়া হয়। এটা হচ্ছে প্রাইমারি চেম্বার, যেখানে প্রথমেই একটা মেশ লাইক স্ট্রাকচার আছে। দেখো, মেশ লাইক স্ট্রাকচার দিয়ে কি হবে? প্রাইমারি একটা ধরো ডেব্রি, ধরো বড় যেগুলো, ধরো প্লাস্টিকের কিছু টুকরো বা কোনো এমন টুকরো যেগুলো এই মেশ দিয়ে যেতে পারবে না, সেগুলো এখানে আটকে যাবে। তো এইখানে একটা প্রাইমারি একটা তোমার ছাঁকনির মতন কাজ করছে, বাকি পুরো বজ্রটাই কিন্তু এখানে যাচ্ছে লিকুইড ফর্মে। এবার এই বজ্রটাকে তারপরে সেডিমেন্টেশন ট্যাঙ্কে দেওয়া হয়। সেডিমেন্টেশনে দেখো এখানে প্রথমে দেওয়া হলে একটা থিতিয়ে পড়ে, কিছুক্ষণ রাখার পরেই না যে থকথকে পদার্থটা সেটা থিতিয়ে পড়ে, সেডিমেন্টেশন হয়, আর একটা জলীয় পদার্থ থাকে সেটা উপরে থাকে। প্রাইমারি এফ্লুয়েন্ট বলে সেই জলীয় পদার্থটাকে, আর প্রাইমারি স্লাজ বলে এই সেডিমেন্টেড পদার্থটাকে। এই সেডিমেন্টেড পদার্থটাকে আবার সরিয়ে ফেলা হয়, ডিস্ট্রয় করে দেওয়া হয়, আর এই প্রাইমারি এফ্লুয়েন্টটাকে নিয়ে যাওয়া হয় এয়ারেশন ট্যাঙ্কে। এই এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে মানে এখানে একটা মেশিন থাকে যেখান দিয়ে এয়ার ফ্লো হতে পারে, এখান দিয়ে এয়ার ফ্লো হচ্ছে। আর এই প্রাইমারি এফ্লুয়েন্টের মধ্যে কি থাকে জানো? ফ্লক্স। ফ্লক্স মানে হচ্ছে, দেখো এনসিআরটি বইতে যেটা লেখা আছে, মাসেস অফ ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েটেড উইথ ফাঙ্গাল ফিলামেন্ট। মানে ফাঙ্গাল ফিলামেন্টও আছে, ব্যাকটেরিয়াও আছে, আর দুটো মিলে না একটা মেশের মতন মানে জালের মতন আকার ধরে, তো সেটাকে বলা হয় ফ্লক্স। এই ফ্লক্সের মধ্যে সবকটাই কিন্তু এয়ারোবিক মাইক্রোবস। এরোবিক মাইক্রোবস মানে যারা শ্বসন করে, সবাত শ্বসন করে, তাই তো? এবারে এই ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস যারা এরোবিক মাইক্রোবস, তারা এর মধ্যে কি করে জানো তো? এই যে ইফ্লুয়েন্টটা আছে, প্রাইমারি এফ্লুয়েন্ট, সেটাকে ওরা ডিজলভ করতে থাকে, ওরা খেতে থাকে। ধরো একটা খাবারটা কে খাচ্ছে? ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস, ওরা বসে বসে খাচ্ছে। আর যত এটা খায় তত না জলের বিওডি লেভেলটা নামতে থাকে। আমি এটা কি সাইন দিলাম? তত জলের বিওডি লেভেলটা নেমে যেতে থাকে। বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো তার মানে ধরা হয় যে যত কম বিওডি তত পিওর সেই ওয়াটারটা, মানে তত বেশি ওরা খেয়ে নিয়েছে বজ্রগুলোকে, আর খাওয়ার কিছু নেই, এবার ধীরে ধীরে কমে যাচ্ছে।
ঠিক আছে? তো এই লোয়ার বিওডিটা হচ্ছে সিগনিফিকেন্ট একটা মার্কার, যেটা দিয়ে ওরা ওরা অ্যাকচুয়ালি লোকে কি করে বুঝবে যে ওটা এখন ভালো পিওরিটি এসে গেছে জলটার, জলটার মধ্যে যে বাজে জিনিস ছিল, যেটা থেকে যেটা জলের মধ্যে অন্যান্য ওয়াটার বডিতে ফেললে কন্টামিনেশনের ভয় ছিল সেটা কমে গেছে, সেটা কি করে বুঝবে? এই বিওডি ওরা মেজার করে। বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা যদি কম হয় তার মানে এই ফ্লক্স নিজের কাজ করে ফেলেছে অলমোস্ট। তো এবারে যত কম বিওডি তত পিওর ওয়াটার। এবার এটা কি করে, এটা একটা অ্যাক্টিভেটেড স্লাজের মধ্যে, যে দেখো এখানে তারপরে থিতিয়ে পড়ে এই ফ্লক্সের এই ম্যাক্সিমাম জায়গাটা এখানটাতে না একটা থিতিয়ে পড়েছে। এবার যেটা থিতিয়ে পড়ে আর উপরে একটা পিওর ক্লিয়ার ওয়াটার লাইক স্ট্রাকচার, এই ওয়াটারটাকে কি করে, এটা ফার্দার, এটা হচ্ছে ট্রিটেড ওয়াটার, এটা রেডি টু ডিসচার্জ। এবারে সমুদ্রের জলে বা নদীর জলে ফেলার জন্য এটা একেবারে রেডি। কিন্তু এই যে অ্যাক্টিভেটেড স্লাজ যেটা রয়েছে সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা ইনকিউলাম, তার মধ্যে একটা লিটিল পোর্শন, ছোট পোর্শন তুলে নেওয়া হয় ইনকিউলাম বলে, কাজে লাগাবে বলে। এই ইনকিউলামটা আবার কি করা হয়, এই যে এয়ারেশন ট্যাঙ্ক, আবার পরের ব্যাচের যে ফ্লুয়েন্টটা আসছে সেটাকেও তো আবার খেতে হবে, তাই তো? তার জন্য এই ফ্লক্সটা তো ওর মধ্যে নিজে থেকে তৈরি নাও হতে পারে, তাই ইনকিউলাম দেওয়া হয়। যেরকম বাড়িতে আমরা দুধ থেকে দই পাতি কি করে, কার্ড ল্যাক্টোব্যাসিলাস যেটা কাজটা করে, প্রথমে মা দেখবে একটা দইয়ের ছাঁচ নেয়, ছাঁচ নিয়ে বাটিটার চারধারে মাখিয়ে রেখে তারপর একটু লিউকওয়ার্ম দুধ ঢেলে দেয়, তাই তো? পরের দিন তুমি দেখবে ওটা পুরোটাই দই হয়ে গেছে। তো ওই আগের দইয়ে যে ব্যাকটেরিয়াটা ছিল সেটাই কিন্তু এই বাকি দইয়ের মধ্যেও কাজ করছে, তার বাকি যে দুধটার মধ্যে সেটাকেও কনভার্ট করে দিচ্ছে দইতে। তো এইটা হচ্ছে ইনকিউলাম সায়েন্টিফিক্যালি, যেটাকে আমরা বলবো, আমরা এখন জানি মাকে যখন দই পাততে দেখবে তখন বলবে যে পুরনো যেটা দই সেটা হচ্ছে ইনকিউলাম, তাই তো? তো আমরা এখন জেনে গেছি। তো এই ইনকিউলামটাকে কি করা হয়, এই এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে আবার দেওয়া হয়, যাতে এইখানে এই ফ্লক্সটা ভালো করে তৈরি হয়ে আবার এর কাজটা করতে পারে। আর বাকি যেটা, সেটাকে তো এবারে কি করবে, সেটাকে দেখো একটা অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টারে দেওয়া হয়। এবারে এই ব্যাকটেরিয়াগুলোকে বা এই ফাঙ্গাসগুলোকে, মানে এই ফ্লক্সটাকে, এই যে অ্যাক্টিভেটেড স্লাজের মধ্যে তো অনেক ব্যাকটেরিয়া ফাঙ্গাস আছে বা এমন কোনো পদার্থ আছে যেগুলোকে আর জলের মধ্যে দেওয়া যাবে না, আনডাইজেস্টেড পোর্শন, সেগুলোকে এবার ডাইজেস্ট করবে হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া বা অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টারের মধ্যে অ্যানারোবিক কিছু ব্যাকটেরিয়া, যেটা করলে তৈরি হবে বায়োগ্যাস। এবারে দেখো বায়োগ্যাস প্রোডাকশনে কি হচ্ছে এই অ্যানারোবিক স্লাজে, অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টারের মধ্যে থাকে মিথানোজেন্স বা মিথানো ব্যাকটেরিয়াম। এরা কি করে, এরা মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন এই তিনটে জিনিস প্রস্তুত করে, যার মধ্যে মিথেন হচ্ছে সব থেকে বেশি, যেটা বায়োগ্যাস হিসেবে ইউজ হয়। এটা আবার গবাদি পশু বা ক্যাটেলসদের রুমেন স্টমাকে এমন একটা সাইট থাকে যেখানে এই মিথানোজেনগুলো থাকে, তাই জন্যই তারা সেলুলোজ ডাইজেস্ট করতে পারে। আমরা কিন্তু কাঁচা কাঁচা সবজি যদি খেয়ে ফেলি না, কাঁচা ঘাস পাতা, তার মধ্যে হাই সেলুলোজ কন্টেন্ট থাকে, ওগুলো কিন্তু আমরা ডাইজেস্ট করতে পারবো না, তাই জন্যই কিন্তু আমরা রান্না করি, শাকটাকে আমরা ভেজে খাই, বিভিন্ন রকম পদ করে দেয় মা, তখন ভাতের সাথে খাই, তাই না? কারণ কি, আমরা কাঁচা কাঁচা খেলে ওটা হজম করতে পারবো না, কারণ আমাদের কোনো রুমেন নেই, রুমেনের মধ্যেই মিথানোজেন নেই, কিন্তু গরুর মধ্যে আছে। তো এটা গরুর যে রুমেন সেখানে, বা ক্যাটেল বা গবাদি পশু জাতীয় যে প্রাণী তাদের যে রুমেন সেখানে থাকে মিথানো ব্যাকটেরিয়াম, আর সেটা দিয়েই তৈরি হয় এই যে এনসিআরটি বইয়ের ছবি। কি হচ্ছে এখানে, কাউ ডাং, গোবর, গোবর যে দেওয়া হচ্ছে, গোবর থেকে এখানে ডাইজেস্টারের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়াম আছে, সেখান থেকে CH4, মিথেন, CO2, H2, প্রচুর গ্যাস, এইভাবে বায়োগ্যাস কমার্শিয়ালি প্রডিউস হচ্ছে, যেটা
যেটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, তাই তো? এখানে আরো দুটো নাম পড়তে হবে, সেটা হচ্ছে IARI, যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, আর KVIC, যেটা হচ্ছে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। ওকে, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বায়ো কন্ট্রোল এজেন্ট হিসেবে মাইক্রোবসের কাজ। বায়ো কন্ট্রোল এজেন্ট মানে তোমার যে ফার্ম, ধরো তুমি ফার্ম, সেখানে তুমি পেস্টিসাইড না ছড়িয়ে তুমি বায়োলজিক্যাল কোনো মেথডে, মানে অন্য কোনো প্রাণী দিয়ে অন্য কোনো প্রাণীকে তুমি তাড়াচ্ছ, ঠিক আছে, তোমার যে ক্ষেত সেখানে। এবার সেটা কিভাবে হচ্ছে দেখো, এখানে কি কি এক্সাম্পল এনসিআরটিতে আছে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এক হচ্ছে মশা এবং অ্যাফিড তাড়াতে কে হেল্প করে? লেডি বার্ড এবং ড্রাগন ফ্লাই। আবার ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, যেটা দিয়ে আমরা বায়োটেকনোলজিতেও পড়েছি, তাই না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে, কিন্তু এটারও কি হয় বলো তো, স্পোর বিক্রি হয়। সেই স্পোরগুলো জলের সাথে মিলিয়ে গুলে স্প্রে করা হয় পাতায়, যাতে কি হয়, ওখানে যদি কোনো গাছে, বিশেষ করে ব্রাসিকেসির গাছে ক্যাটারপিলার বা বাটারফ্লাই থাকে, বা তারা কি করে, তারা সেই স্প্রেওয়ালা এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের যে স্পোর সেটা যদি খেয়ে ফেলে, তাহলে ওদের গাটের মধ্যে গিয়ে কি হবে, রিয়াকশন হবে, ওরা মারা যাবে। তার ফলে কি হবে, গাছ যেটা, যেই গাছটাকে আমরা বাটারফ্লাই বা ক্যাটারপিলার থেকে বাঁচাতে চাইছি সেটা হবে। এটা একটা বায়োলজিক্যাল কন্ট্রোল, কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করতে হচ্ছে না, আমরা বায়োলজিক্যাল অর্গানিজম দিয়েই করছি, মাইক্রোবস দিয়ে। নেক্সট দেখো ট্রাইকোডার্মা, अगेन একটা ডিউটেরোমাইসিটিস, এটা একটা ফ্রি লিভিং ফাঙ্গাস, কিন্তু এটা রুটের মধ্যে, হায়ার প্ল্যান্টের রুটের মধ্যে থাকে, যেটা এই রুটকে অন্যান্য মাইক্রো অর্গানিজমের অ্যাটাকের হাত থেকে বাঁচায়, ঠিক আছে। নেক্সট নিউক্লিয় পলিহেড্রোভাইরাস বলে একটা ভাইরাসের ফ্যামিলি আছে, সেটার মধ্যে ব্যাকিউলো ভাইরাস বলে একটা ভাইরাস আছে, যারা স্পেসিফিক কিছু ইনসেক্ট বা আর্থ্রোপোডের উপরে অ্যাটাক করে। তার মানে এরা কি হিসেবে কাজ করছে, ইনসেকটিসাইডাল প্রপার্টি আছে কার, ব্যাকিউলো ভাইরাসের। এগুলো দেখতে হবে তোমাকে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। নেক্সট IPM, এটা শর্ট ফর্মটা পড়তে হবে, এটার ফুল ফর্মটা কি, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, এই নামটা তোমাকে মনে রাখতে হবে। নেক্সট যাই, বায়ো ফার্টিলাইজার হিসেবে অর্গানিক ফার্মিংয়ে আমরা কি কি মাইক্রোবস ইউজ করি, তার মধ্যে একটা হচ্ছে লেগিউমিনাস প্লান্টের মধ্যে রুটের মধ্যে যে নোডিউল থাকে, তার মধ্যে থাকে রাইজোবিয়াম বলে একটা ব্যাকটেরিয়া, যেটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনে থাকে, তাই তো, রুট নোডিউলের সাথে। এবার রুট নোডিউলের মধ্যে যে রাইজোবিয়ামগুলো থাকে, ওরা কি করে, অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে ফিক্স করতে হেল্প করে প্লান্টের মধ্যে, যাতে ওরা অর্গানিক ফর্মে এই নাইট্রোজেনটাকে পায়। N2 হিসেবে অ্যাটমসফিয়ারে যে নাইট্রোজেন আছে, ওটা ডিরেক্টলি তো প্লান্ট নিতে পারে না, তাই অর্গানিক ফর্মে যাতে পেতে পারে তার জন্য রাইজোবিয়াম হেল্প করে। আর ফ্রি লিভিং অনেক ব্যাকটেরিয়া আছে, যাদেরকে তুমি এমনি সয়েলে যদি ছড়িয়ে দাও, তাহলে তারা এমনি অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে শুষে অর্গানিক ফর্মে সয়েলের মধ্যে রাখবে, যাতে প্লান্টরা সেখান থেকে নাইট্রোজেন পেতে পারে। সেগুলো কি কি, অ্যাজোস্পাইরিলিয়াম, অ্যাজোস্পাইরিলিয়াম হচ্ছে ফ্রি লিভিং, আর এই রাইজোবিয়াম হচ্ছে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনে থাকে, ঠিক আছে, মাথায় থাকবে। নেক্সট, শুধু কি ব্যাকটেরিয়া হেল্প করে না, ফাঙ্গাসও হেল্প করে। ফাঙ্গাসও অনেক সময় প্লান্টের সাথে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনে থাকে, যেরকম বইতে এনসিআরটিতে ক্লিয়ারলি একটা জেনাসের নাম লেখা হচ্ছে, সেটা হচ্ছে গ্লোমাস। গ্লোমাস বলে একটা জেনাসের স্পেসিফিক কিছু স্পিসিস আছে, যারা হায়ার প্লান্টের রুটের মধ্যে একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে, যেটাকে বলে মাইকোরাইজা। এই মাইকোরাইজা কি করছে, কি কি কাজ করে দেখো, একটা হচ্ছে মেন কাজ, ফসফরাসকে সয়েলের মধ্যে দিয়ে প্লান্টে পাস করায়। তো এতক্ষণ আমরা কি পড়ছিলাম, নাইট্রোজেন। আর নাইট্রোজেন ছাড়া প্লান্টের আর কি মিনারেল খুব দরকার,
সেটা হচ্ছে ফসফরাস। এই ফসফরাসকে কে পাস করাতে হেল্প করে? এই ফাঙ্গাস, এই গ্লোমাস জেনাসের যে ফাঙ্গাস যারা মাইকোরাইজা তৈরি করছে তারা। এছাড়া আর কি কাজ আছে? রেজিস্ট্যান্স টু রুট বোর্ন প্যাথোজেন। বিভিন্ন যে প্যাথোজেন যারা রুটে অ্যাটাক করে তাদেরকে এরা আটকে দেয়, কারণ রুটের মধ্যে মাইকোরাইজা বা ফাঙ্গাসের একটা মাইসিলিয়ামের লেয়ার থাকে, তার জন্য কি হয়, রুটগুলো প্রোটেক্টেড থাকে। তার জন্য রুট বোর্ন কোনো প্যাথোজেন ওই গাছটাকে আর অ্যাটাক করতে পারে না। আর কি? স্যালিনিটি আর ড্রট, মানে শুকনো খরা অথবা খুব বেশি লবণাক্ত হয়ে গেলে মৃত্তিকা, তখন সেটা থেকে তো টলারেট করতে হবে গাছটাকে, সেই টলারেশনে হেল্প করছে হচ্ছে মাইকোরাইজা। আর আর হচ্ছে প্লান্টটার ওভারঅল, যেহেতু এরকম ফসফরাস দিচ্ছে, যেহেতু ও প্যাথোজেনকে অ্যাটাক করার থেকে আটকাচ্ছে, যেহেতু ও বিভিন্ন ধরনের ক্যালামিটি থেকে রক্ষা করছে, ড্রট থেকে রক্ষা করছে, স্যালিনিটি থেকে রক্ষা করছে, তার জন্য প্লান্টের একটা ওভারঅল গ্রোথ আর ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই 4টে এক্সাম্পল ভালো করে পড়বে যে মাইকোরাইজার কি কি কাজ। নেক্সট হচ্ছে অটোট্রফিক সায়ানোব্যাকটেরিয়া। অটোট্রফিক মানে যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করে নিতে পারে, যেসব ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, তারা কি কি? অ্যানাবিনা, বাবা এটা কি হলো, অ্যানাবিনা, নস্টক আর অসিলাটোরিয়া। এরা অ্যাকোয়াটিকও হতে পারে, আবার টেরেস্ট্রিয়ালও হতে পারে, মানে জলজও হতে পারে, স্থলেও থাকতে পারে। এরা কি করে? ধর তুই ক্ষেতের জমিতে উর্বরতা বাড়াবি, তো এই অ্যানাবিনা, নস্টক, অসিলাটোরিয়া যদি তুই দিয়ে দিস, তাহলে তারা অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে ফিক্স করে দেয়। এটা কোথায় ইউজ হয়? প্যাডি ফিল্ডে, মানে যেখানে গম ধান চাষ হচ্ছে, সেইখানে ধান চাষের যে জমিতে, সেখানে এই ধরনের অটোট্রফিক সায়ানোব্যাকটেরিয়াগুলোকে ছড়িয়ে দেওয়া হয়, যাতে ওরা অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেনটা ফিক্স করে সয়েলে দিতে পারে, এবং যেখান থেকে প্যাডি মানে ধান গাছটা কি পাবে? নাইট্রোজেন। নেক্সট, এছাড়া আর কি হয়? ব্লু গ্রিন অ্যালগি, এরাও কিন্তু অ্যাটমসফিয়ারের নাইট্রোজেনকে ফিক্স করতে পারে। ঠিক আছে, তাহলে আশা করি তোরা চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝে গেছিস, আর কোনো সমস্যা নেই তোদের এই চ্যাপ্টারটা থেকে। তো এবারে কি করতে হবে? চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, এবার আমাদেরকে খুব বেশি করে এমসিকিউ আর পিওয়াইকিউ প্র্যাকটিস করতে হবে, প্রতিটা চ্যাপ্টার থেকে মিনিমাম 250টা করে। ঠিক আছে, তাহলেই আমরা নিটে কিন্তু চান্স পাবো, আর পেতেই হবে, তাই তো? তাহলে চল, দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ক্লাসে। ততক্ষণ খুব ভালো থাক আর খুব মন দিয়ে পড়াশোনা কর।